সুপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। কেমন আছো? আল্লাহ ভরসা সবাই ভালো আছো। আমি রুমানা পারভিন, প্রভাষক রসায়ন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি তোমাদের আজকে যে ক্লাসটা নেব অনার্স তৃতীয় বর্ষে ছাত্রছাত্রীদের এগ্রিকালচারাল কেমিস্ট্রি। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আমি যে কোর্সটা শুরু করেছিলাম এগ্রিকালচারাল কেমিস্ট্রি। তোমাদের এখান থেকে আমি আজকে যে লেকচার দেবো, লেকচার নাম্বার হচ্ছে 24। লেকচার নাম্বারটা হচ্ছে কত? 24। আমরা কোন চ্যাপ্টারটা শুরু করেছি? চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা হচ্ছে টক্সিসিটি অফ পেস্টিসাইড। এখান থেকে আমরা কি পড়ছি? টক্সিসিটি অফ পেস্টিসাইড মানে হচ্ছে যে পেস্টিসাইডগুলো আমরা ব্যবহার করছি সেই পেস্টিসাইডের বিষাক্ততা। টক্সিসিটি অফ পেস্টিসাইড মানে যে পেস্টিসাইডটা আমরা ব্যবহার করছি সেই পেস্টিসাইডের বিষাক্ততা, বিভিন্ন মানদণ্ডগুলো আমরা জানছি। এখান থেকে আমরা অলরেডি জেনেছি কি এলডি জেনেছি, লিথাইল ডোজ, এলডি 50 কি সেটা জেনেছি, আরও জেনেছি এমএলডিটা জেনেছি, আরও জেনেছি আমরা কি পিটি মানে পারসিস্টেন্স টাইম মানে স্থায়িত্বর সময়, আরও জেনেছি কি এমআরএল মানে হচ্ছে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট। যে রেসিডিউটা যে পেস্টিসাইডটা আমরা ব্যবহার করেছি তার এক রেসিডিউটা বা তার অবশিষ্ট সর্বোচ্চ আমাদের পরিবেশে কতদিন থাকছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট। আজকে এটা আমরা যেটা জানবো পিটিটা আমরা জেনেছি, কিন্তু যদি আমাদের আসে পিটিটা কি, তাহলে আমরা হচ্ছে পিটি কি সেটা আমরা বলবো পারসিস্টেন্স টাইম অথবা স্থায়িত্বর সময়। যদি আসে পিটি বলতে কি বোঝো, তখন আমরা পিটিটা একটু ডিটেলস দেখবো যে পিটিটা আসলে সংজ্ঞা আকারে আমরা গত ক্লাসে পড়েছি ওইটা দেবে। কিন্তু যদি আসে পেস্টিসাইডের পিটির স্থায়িত্ব সময় ব্যাখ্যা করা, যদি আমাদের কোশ্চেনটা কীভাবে আসে যে পিটি পেস্টিসাইডের পিটি স্থায়িত্ব কি তোমার চ্যাপ্টার হচ্ছে ট্রু আর টক্সিসিটি অফ পেস্টিসাইড, যদি কোশ্চেনটা আমাদের এইভাবে আসে সেক্ষেত্রে কীভাবে আমরা অ্যান্সার করবো? পেস্টিসাইডের পিটি বা স্থায়িত্বের সময় ব্যাখ্যা করো। স্থায়িত্বের সময় ব্যাখ্যা করো। যদি কোশ্চেনটা আমাদের এইভাবে আসে তখন আমরা কিভাবে অ্যান্সারটা করব, ঠিক আছে? যদি আমাদের কোশ্চেনটা এভাবে আসে যে পেস্টিসাইডের পিটি বা স্থায়িত্ব সময়টা ব্যাখ্যা করো, তখন কিন্তু আমাদের এক কথা স্থায়িত্বের সময় বললে হবে না, তখন আমাদের একটু ডিটেলস আগে, যেহেতু আমার নাম্বার থাকবে 4 থেকে 5, সেই ক্ষেত্রে আমার কী করতে হবে? একটু ডিটেলস আকারে লিখতে হবে। ভালো নাম্বার অবশ্যই পাওয়ার জন্য আমরা একটু বড় করে অবশ্যই কী করতে হবে? লিখতে হবে। তাহলে আমরা কি পেস্টিসাইডের পিটি বা স্থায়িত্ব সময় ব্যাখ্যা, আমরা এই কোশ্চেনটারই অ্যান্সার এখন আমরা ডিটেলস করার চেষ্টা করব। মনোযোগ সহকারে সবাই শুনবে। দেখো, তাহলে যে সময়ের মধ্যে আমরা অলরেডি জেনেছি স্থায়িত্ব সময়টা কি, তারপরে আমরা হচ্ছে এখানে আবার একটু সংজ্ঞাটা লিখে নেব এই কোশ্চেনটার রিলেটেড হওয়ার জন্য। তাহলে যে সময়ের মধ্যে তোমাদের আর আবার রিভিশন হয়ে যাবে, যে সময়ের মধ্যে একটি পেস্টিসাইড বা বালাইনাশক ব্যবহার করার পর সাধারণ পরিবেশে তার 95% সক্রিয়তা হারায়, সেই সময়কে স্থায়িত্বের সময় বলে। সেই সময়কে স্থায়িত্বের সময় বলে। জাস্ট আমরা পিটির সংজ্ঞাটা আবার একটু জেনে নিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে যে সময়ের মধ্যে একটি পেস্টিসাইড ব্যবহার করার পরে সাধারণ পরিবেশে তার 95% সক্রিয়তা হারায়, সেই সময়কে তার কী করে? তোমার স্থায়িত্বের সময় বলে, ঠিক আছে? তাহলে এখন আমরা জানবো যে বিভিন্ন যে পেস্টিসাইডগুলো আমরা ব্যবহার করছি ওটা ডিগ্রেডেশন মানে বিভাজনটা কত সময় নিচ্ছে বা কিভাবে নিচ্ছে, সেইভাবে আমরা হচ্ছে এখন প্রকারভেদটা দেখব। তাহলে হচ্ছে তোমার
আমরা এখান থেকে কি জানলাম, তাহলে হচ্ছে যে পেস্টিসাইডের স্থায়িত্ব সময় কি, সেই সংজ্ঞাটা আমরা এখান থেকে জেনে নিলাম যে যে সময়ের মধ্যে একটি পেস্টিসাইড ব্যবহার করার পর সাধারণ পরিবেশে তার 95% সক্রিয়তা হারায়, সেই সময়কে আমরা বলবো হচ্ছে স্থায়িত্বের সময় অথবা হচ্ছে পিটি। এখন আমরা পড়বো যে এই সমস্ত পেস্টিসাইড, যে পেস্টিসাইড আমরা ব্যবহার করব সেই পেস্টিসাইড, এই সমস্ত পেস্টিসাইড, এই সমস্ত পেস্টিসাইডের সক্রিয়তা, এর সক্রিয়তা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে, সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে যখন পেস্টিসাইড কি হবে, যখন পেস্টিসাইডটা বিভাজিত 100% কি হবে, পেস্টিসাইডটি কি হবে, বিভাজিত হয়ে অথবা রাসায়নিক বা জীব প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, দ্রবীভূত হবে, জীব প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, দ্রবীভূত হবে। মানে আমরা যে পেস্টিসাইডটা ব্যবহার করছি সেই পেস্টিসাইডটা তার স্থায়িত্ব মানে হচ্ছে সে যেভাবে হচ্ছে যে পরিবেশে ডিকম্পোজ হবে, সেটা কিভাবে হতে পারে, বিভাজিত হয়ে। আমরা দেখেছি কিন্তু যে ডিডিটি কিভাবে ভাঙে, আমরা সেটা কিন্তু জৈব ক্লোরিন পেস্টিসাইড যখন পড়েছি তখন কিন্তু আমরা সেটা দেখেছি। তাহলে পেস্টিসাইড বিভাজিত হয়ে অথবা রাসায়নিক বা জৈব প্রক্রিয়ার মাধ্যমে দ্রবীভূত হয়ে সে কি করবে, তার সক্রিয়তা হারিয়ে ফেলবে, মানে সে কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই যে বিভিন্নভাবে বিভাজিত হচ্ছে জীব প্রক্রিয়ার মাধ্যমে তার সক্রিয়তা হারাচ্ছে, এইভাবে আমরা পেস্টিসাইডের স্থায়িত্বটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। পেস্টিসাইডের স্থায়িত্বটা আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে। তাহলে আমি প্রথমে জেনে নিলাম যে আমার পেস্টিসাইডটা মানে স্থায়িত্ব সময় কি, আমরা সেটা প্রথমে জেনে নিলাম। তারপরে কি জানলাম আমরা, যে ওই যে স্থায়িত্ব সময় মানে যে বালাইনাশকটা আমরা ব্যবহার করছি সেটা কিভাবে পরিবেশে তার ডিকম্পোজ হচ্ছে, সেটা বিভাজিত হয়েও হতে পারে, জীব প্রক্রিয়ার মাধ্যমে দ্রবীভূত হয়ে তার ডিকম্পোজটা কী করতে পারে, হতে পারে। তাহলে আমরা সাধারণত এক্ষেত্রে 3 ধরনের পেস্টিসাইড দেখবো। একটা হচ্ছে অস্থায়ী পেস্টিসাইড, বা নন পারসিস্টেন্স পেস্টিসাইড। এটা হচ্ছে কি তোমার নন পারসিস্টেন্স পেস্টিসাইড, অস্থায়ী পেস্টিসাইড অথবা নন পারসিস্টেন্স। এটার হচ্ছে টাইম কত হবে, এটা হচ্ছে নন পারসিস্টেন্স পেস্টিসাইড। এটার হচ্ছে ভ্যালু হবে কত, 12 হতে তোমার হচ্ছে 1 হতে 12 সপ্তাহ। মানে যে অস্থায়ী পেস্টিসাইডটা মানে নন পারসিস্টেন্স পেস্টিসাইডটা আমরা যেটা ব্যবহার করব সেটা পরিবেশের মধ্যে বিভাজিত হতে বা জৈব প্রক্রিয়ায় দ্রবীভূত হতে তার সময় লাগবে 1 হতে 12 সপ্তাহ। 1 সপ্তাহ হতে কত সময় লাগবে, তার 12 সপ্তাহ সময় লাগবে। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে মধ্যম স্থায়ী পেস্টিসাইড। এরপরে আমরা জানবো হচ্ছে মধ্যম স্থায়ী পেস্টিসাইড। তাহলে কি হবে, মিডিয়াম পারসিস্টেন্স পেস্টিসাইড। এর আয়ুকাল কত হবে, 1 হতে 2 বছর পর্যন্ত, তার অধিকও হতে পারে, 2 বছর অথবা তার অধিক। বোঝা গেছে। তাহলে অস্থায়ী পেস্টিসাইড তার আয়ুকাল হচ্ছে কি, আয়ুকাল মানে হচ্ছে ডিকম্পোজিশন বা ডিগ্রেডেবল টাইমটা হচ্ছে 1 থেকে 1 সপ্তাহ হতে 12 সপ্তাহ। মধ্যম স্থায়ী পেস্টিসাইডের আয়ুকাল হবে কত,
1 বছর হতে 2 বছর বা তার অধিকও হতে পারে। তাহলে পেস্টিসাইডের স্থায়িত্বতার ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অস্থায়ী পেস্টিসাইড, সেটাকে আমরা বলি নন পারসিস্টেন্স পেস্টিসাইড। মধ্যম স্থায়ী পেস্টিসাইড, যেটাকে আমরা বলছি কি মিডিয়াম পারসিস্টেন্স পেস্টিসাইড, সেটাকে আমরা বলছি কি মিডিয়াম পারসিস্টেন্স পেস্টিসাইড। এটা হচ্ছে 1 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, এটা হচ্ছে 1 বছর থেকে 2 বছর। এখন আমরা থার্ডলি যেটা পড়বো সেটা হচ্ছে স্থায়ী পেস্টিসাইড অথবা হলো পারসিস্টেন্স পেস্টিসাইড। তার আমরা যেটা বলবো সেটা আমরা বলবো কি স্থায়ী পেস্টিসাইড। স্থায়ী পেস্টিসাইড অথবা হচ্ছে পারসিস্টেন্স পেস্টিসাইড। কি হবে? পারসিস্টেন্স পেস্টিসাইড। তাহলে দেখো আমরা কয় ধরনের, এটার আয়ুকাল কত হবে? 2 বছর। 2 বছর থেকে 2 বছর, তার অধিক দিনও বিরাজ করতে পারে, তার অধিক দিন বিরাজ করতে পারে। তাহলে আমরা 5টা জেনে নিলাম। যে ফার্স্টে আমরা গত লেকচারে জেনেছি পিটিটা কি। পিটিটা হচ্ছে কি আমার পারসিস্টেন্স টাইম, স্থায়িত্ব সময়। আমি জেনেছি পিটিটা কি, সংজ্ঞাটা আমি জেনেছি। এরপরে আমি জানলাম যে পিটিটা মানে স্থায়িত্ব সময়কালটা মানে কি বোঝাচ্ছে আমাকে, মানে আমি যে বালাইনাশকটা ব্যবহার করছি সেই বালাইনাশকটা পরিবেশে কতদিন স্থায়ী থাকছে বা কিভাবে বিভাজিত হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা স্থায়িত্ব টাইমকে আবার 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তোমার কি অস্থায়ী নন পারসিস্টেন্স পেস্টিসাইড, যেটার আয়ুকাল হচ্ছে 1 সপ্তাহ থেকে কয় সপ্তাহ? 12 সপ্তাহ। এবার তারপরে আমরা বলছি কি মধ্যম স্থায়ী পেস্টিসাইড, যেটা হচ্ছে মডারলি পারসিস্টেন্স, মানে হচ্ছে তোমার সেটা হবে কি মডারলি পারসিস্টেন্স, এবং তার আয়ুকাল হবে হয়তো 1 থেকে 2 বছর। তারপর আমরা যেটা বলছি স্থায়ী পারসিস্টেন্স বা স্থায়ী পেস্টিসাইড। পার্মানেন্ট তোমার কি পেস্টিসাইড তোমার কি পারসিস্টেন্স পেস্টিসাইড অথবা হচ্ছে স্থায়ী পেস্টিসাইড, সেটার আয়ুকাল হবে হচ্ছে 2 বছর থেকে তারও অধিক। এখন আমরা হচ্ছে একটা গ্রাফ দেখব। গ্রাফের মধ্যে হচ্ছে আমরা জৈব ক্লোরিন যে পেস্টিসাইডগুলো আছে, জৈব ক্লোরিনের পেস্টিসাইডের স্থায়িত্ব, মানে জৈব ক্লোরিন পেস্টিসাইডের স্থায়িত্ব, কোন পেস্টিসাইডের স্থায়িত্ব কত বছর, সেটা আমরা এখন হচ্ছে গ্রাফের আকারে একটা গ্রাফের সাহায্যে দেখব। তাহলে যদি আমাদের আসে যে স্থায়ী পেস্টিসাইডের পিটির স্থায়িত্ব সময় ব্যাখ্যা করো, তখন আমরা সুন্দরভাবে ভাগে জেনে নেব পেস্টিসাইডটা কি। তারপরে হচ্ছে যে অস্থায়ী, স্থায়ী এবং হচ্ছে মধ্যম স্থায়ী আমরা জেনে নেব। তারপরে আমরা হচ্ছে এখানে একটা গ্রাফ দেখাবো। এটা গ্রাফের মধ্যে আমার এক পাশে থাকবে কি, এক পাশে থাকবে হচ্ছে পার্সেন্টেজ অফ পেস্টিসাইড কি রিমেইনিং, পার্সেন্টেজ অফ পেস্টিসাইডস রিমেইনিং, মানে হচ্ছে আমার কতটুকু পরিবেশে আছে। ধরো আমি 40 দিলাম, এখানে 40, 50, 60, 70, 80, 90, তারপর হচ্ছে আমার 100। এই পাশে আমি দেবো হচ্ছে টাইম, এই পাশে আমি দেবো টাইম বা ইয়ার। কিসের টাইম দেবো বলো তো? যে পেস্টিসাইডটা ব্যবহার করছে তার ডিগ্রেশন টাইম, সে টাইমটা হচ্ছে কি কত, মানে এখানে রিমেইনিং, মানে হচ্ছে এখানে আমি দেবো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরও কিন্তু আছে 9, 10, আরও 12 পর্যন্ত আছে, মানে হচ্ছে আরও যাবে 12, 11, 12 তুমি এখানে দিতে পারো, বা আমি এখানে একটু বাড়িয়েও দিতে পারি 11, 12। ঠিক আছে, তাহলে এখানে ডিগ্রেশন টাইম ফর ফিগারটা হবে কি, ফিগারটা হবে ডিগ্রেশন টাইম, GRAGATI1, ডিগ্রেশন টাইম ফর কি ক্লোরিন, CHLORIN, ক্লোরিনেট হাইড্রোকার্বন ইন সয়েল, হাইড্রোকার্বন ইন
দেখা যাচ্ছে কিনা তোমাদের? হাইড্রোকার্বন ইন সয়েল, না কিছু দেখা যাচ্ছে না। তাহলে ফিগারটার নাম হবে কি? ফিগারটার নাম তাহলে আমি পরে দিচ্ছি তোমাদেরকে, ফিগারটার নাম আমি পরে দিচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে কি হবে? পার্সেন্টেজ অফ পেস্টিসাইড মানে কতটুকু হচ্ছে রিমেইনিং থাকছে, এখানে হচ্ছে ইয়ার। আমি ফিগারের নামটা পরে দেখাই দেবো এখানে। তাহলে দেখো, ফার্স্ট হলো 90% তোমার হচ্ছে যে 4 বছর। এখানে একটা দিচ্ছি 5 বছরে, একটু পয়েন্ট দেবো, এটা হচ্ছে 5 বছর। একটা হচ্ছে 6 থেকে 7 বছর, একটা হচ্ছে 10 বছর, হচ্ছে 10 বছর। এরপরে হচ্ছে 100% রিমেইনিং হতে হচ্ছে 11। দেখো, এইটা হচ্ছে তোমার অ্যালড্রিন। প্রথমটা যেটা সেটা হচ্ছে অ্যালড্রিন। এই অ্যালড্রিনটা ডিকম্পোজ বা ডিগ্রেডেশন হতে টাইম লাগবে হচ্ছে 4 বছর। তারপরটা হচ্ছে তোমার হেপ্টাক্লোর। এই সেকেন্ডটা হচ্ছে হেপ্টাক্লোর। এটা ডিকম্পোজন হতে লাগছে 5 বছর টাইম। তারপরটা হচ্ছে তোমার ক্লোরোডিন। তারপরটা হচ্ছে ক্লোরোডেন। তারপরে হচ্ছে লিনডেন। 1 2 3, এটা হচ্ছে লিনডেন। তারপরটা হচ্ছে অ্যালড্রিন। এটা হচ্ছে তোমার ড্রাই অ্যালড্রিন। আর এটা হচ্ছে ডিডিটি। এটা হচ্ছে কি তোমার, দেখো তাহলে অ্যালড্রিন, ড্রাই অ্যালডিন হবে, আর এটা ডিডিটি হবে। ড্রাই অ্যালডিন, দেখো তাহলে হচ্ছে যে দেখো এখানে আমি যদি রিমেইনিং মানে পার্সেন্টেজ অফ পেস্টিসাইড রিমেইনিং মানে কতটুকু 90%, এখানে যদি আমি 90% অ্যালডিনকে যদি আমি ডিকম্পোজ করতে যাই, এটা হচ্ছে অ্যালডিনই হবে। দেখো 90% অ্যালডিনকে যদি আমি ডিকম্পোজ করতে চাই তাহলে আমার 4 বছর লাগবে। কত বছর লাগবে? 4 বছর। আবার হচ্ছে 90% যদি হেপ্টাক্লোরকে ডিকম্পোজ করতে চাই তোমার লাগবে হচ্ছে 5 বছর। আবার হচ্ছে যে এখানে দেখো, যদি আমি হেপ্টাক্লোর এখানে জাস্ট একটা এরকম বছর দেওয়া আছে। অ্যালডিন যদি আমি 100% ডিকম্পোজ করতে চাই, 100% ডিকম্পোজ করতে চাই সেখানে আমার লাগবে হচ্ছে 10 থেকে 11 বছর টাইম লাগবে। আর যদি 90% ডিকম্পোজ করতে চাই সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে 4 বছর। এখন দেখো এখানে যেটা আছে ড্রাই অ্যালডিন এবং ডিডিটি, এগুলো হচ্ছে আরও সময়। ডিডিটি সময় লাগবে তোমার 10 থেকে 15 বছর। 10 থেকে কি লাগবে? 15 বছর টাইমটা কি তোমার ডিডিটি কি করবে? ডিকম্পোজ করতে টাইম লাগবে। দেখো ক্লোরিন রিলেটেড, এখন আমি যদি ফিগারটার নাম বলি, ফিগারটার নাম আমি উপরে লিখে দেবো, নিচে লিখে তুমি দেখতে পাবে না। তাহলে আমি যদি ক্লোরিন রিলেটেড যদি পেস্টিসাইডগুলো ব্যবহার করি তাহলে তার অবস্থা দেখো, সে পরিবেশে দিনের পর দিন কি করে তার সক্রিয়তা ধরে রাখে। পরিবেশে কি করে তার দিনের পর দিন স্থায়িত্বটা কি রাখে তোমার ধরে রাখে। এই জন্য কিন্তু আমরা জৈব ক্লোরিন পেস্টিসাইড যখন পড়েছে, পার্থক্যও কিন্তু পড়েছি, জৈব ক্লোরিন আর জৈব ফসফেট পেস্টিসাইডের পার্থক্যও যখন পড়েছি তখন, এবং যখন সিনথেসিস করেছি তখন আমরা বলেছি যে বর্তমানে বিজ্ঞানীরা বা বর্তমানে পরিবেশবিদরা কি হচ্ছে তোমার এই ক্লোরিন রিলেটেড পেস্টিসাইডগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন নিষেধাজ্ঞা জারি করেছে এখন কিন্তু আমাদের চোখের সামনে সেটা স্পষ্ট, কারণ এটা ডিগ্রেডেবল না, এটা পরিবেশের ডিগ্রেডেশন হতে কি লাগে, এটা টাইমটা হচ্ছে অনেক বেশি লাগে। এখন দেখো তাহলে ফিগারটা তোমরা এঁকে নাও, তারপরে আমি ফিগারটার নাম, নিচের নামটা জাস্ট আমি উপরে লিখে দিচ্ছি, নিচের নামটা আমি জাস্ট উপরে লিখে দিচ্ছি চিত্র। তাহলে এখানে আমার কথাটা হবে কি, চিত্রটা হবে কি ডিগ্রেডেশন টাইম, GRADATIY, ডিগ্রেডেশন টাইম। তোমরা কিন্তু এটা নিচে লিখবা, আবার উপরে লেখো না। ডিগ্রেডেশন টাইম ফর ক্লোরো, CHLORINAT, ক্লোরিনেট
হাইড্রোকার্বন ইন সয়েল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানলাম কি তোমার স্থায়িত্ব সময় যদি আমাদের আসে যে স্থায়িত্ব সময় ব্যাখ্যা করো, স্থায়িত্ব সময় যদি আমাদের ব্যাখ্যা করা আসে তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করব যে স্থায়িত্বটা কি, স্থায়িত্ব সময়টা কি। স্থায়িত্ব সময়কে আমরা আবার 3 ভাগে ভাগ করেছি, সেটা আমরা দেখলাম। ইভেন আমরা হচ্ছে যে একটা উদাহরণ হিসেবে আমরা ক্লোরিন রিলেটেড যে পেস্টিসাইডগুলো আছে তার স্থায়িত্ব বিভিন্ন টাইম আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা যে টপিকটা দেখব এটা হচ্ছে টিএলভি, মানে ক্ষতিকর প্রান্তীয় মান। আবার এখান থেকে তুমি আরেকটা জিনিস যেটা জানবা সেটা হচ্ছে সহনীয় মাত্রা এবং হচ্ছে অসহনীয় মাত্রা। একটা হচ্ছে কি আমরা দুইটা জিনিস এখান থেকে আরেকটা জিনিস জানবো আমরা, সেটা হচ্ছে টিএলভি, আর একটা জিনিস হচ্ছে সহনীয় মাত্রা আর হচ্ছে অসহনীয় মাত্রা। টিএলভিটা হচ্ছে থ্রাইস হোল্ড লিমিট ভ্যালু। টিএলভিটা হচ্ছে কি তোমার থ্রাইস হোল্ড লিমিট ভ্যালু। এখান থেকে আমরা একটা গ্রাফ দেব। থ্রাইস হোল্ড লিমিট মানে হচ্ছে ক্ষতিকর প্রান্তীয় মান। টিএলভিটা হচ্ছে কি টিএলভি, এটা হচ্ছে ক্ষতিকর প্রান্তীয় মান। এটা তুমি যদি লেখো তাহলে থ্রাইস হোল্ড লিমিট ভ্যালু, THR থ্রাইস হোল্ড লিমিট ভ্যালু অথবা ক্ষতিকর প্রান্তীয় মান। এখন আমরা জানবো যে ক্ষতিকর প্রান্তীয় মানটা কি, ক্ষতিকর প্রান্তীয় মানটা কি সেটা আমরা একটু জেনে নেব। তাহলে টিএলভি মানে আমরা কি জানবো, সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। টিএলভি ক্ষতিকর, যত উপর থেকে লিখবো আমি তত ভালো, ক্ষতিকর আর নিচে তোমরা দেখতে পাও না প্রান্তীয় মান। তাহলে দেখো কোনো রাসায়নিক পদার্থে কোনো রাসায়নিক পদার্থের সর্বনিম্ন পরিমাণ বা যে ঘনমাত্রার কোনো অণুজীবের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া ঘটায় যে সংবেদনশীল প্রাণরাশির ভৌত জৈবিকে নির্ণয় করে। যা মানে কোনো রাসায়নিক পদার্থ, আমি একটু পর লিখে দিই তারপর তোমাদেরকে বলছি ব্যাপারটা কি। কোনো রাসায়নিক পদার্থের সর্বনিম্ন পরিমাণ বা যে ঘনমাত্রায় কোনো অণুজীবের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া ঘটায় যা কি তোমার সংবেদনশীল প্রাণ রাসায়নিক, যা সংবেদনশীল প্রাণ রাসায়নিক ভৌত জৈবিক প্রক্রিয়া নির্ণয় করে। ভৌত কি করে তোমার জৈবিক প্রক্রিয়া নির্ণয় করে সেই মানকে সংশ্লিষ্ট বস্তুর কি বলে প্রান্তীয় মান, ক্ষতিকর মান বা টিএলভি বলে। প্রান্তীয় ক্ষতিকর মান বা টিএলভি বলে। তাহলে দেখো এখানে আমরা কি নিলাম হচ্ছে টিএলভিটা কি, টিএলভিটা হচ্ছে তোমার ক্ষতিকর প্রান্তীয় মান। টিএলভিটা হচ্ছে কি তোমার ক্ষতিকর প্রান্তীয় মান। তাহলে কোনো রাসায়নিক পদার্থের সর্বনিম্ন পরিমাণ বা যে ঘনমাত্রা কোনো অণুজীবের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া ঘটায় যা সংবেদনশীল প্রাণ রাসায়নিক ও ভৌত জৈবিক প্রক্রিয়া নির্ণয় করে সেই মানকে সংশ্লিষ্ট বস্তুর প্রান্তীয় ক্ষতিকর মান বা টিএলভি বলে। আচ্ছা, এখন সংজ্ঞাটা তোমরা আগে লিখে নাও, তারপরে আমরা জানবো যে এটা মোটামুটি উদাহরণ হিসেবে যদি আমি একটু বলি তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা দেখো, এখানে আমি যদি একটা হচ্ছে আলফা অ্যামাইনো, ধরো আমি একটা পেস্টিসাইড হিসেবে কি ব্যবহার করলাম, আলফা অ্যামাইনো লিভোনিক অ্যাসিড। কি করলাম তোমার আলফা অ্যামাইনো লিভোনিক অ্যাসিডটা আমি হচ্ছে এখানে আগাছানাশক হিসেবে আমি এটা হচ্ছে ব্যবহার করলাম আলফা অ্যামাইনো লিভোনিক অ্যাসিড। ওই আলফা অ্যামাইনো লিভোনিক অ্যাসিডটা যখন আমি ব্যবহার করব তখন সে কি করবে, ম্যাগনেসিয়াম
সে কী করবে ম্যাগনেসিয়াম টেট্রাপাইরোট, পাইরোলের কী করবে ম্যাগনেসিয়াম টেট্রাপাইরোলের একটা জাতক তৈরি করবে। কী করবে তোমার ম্যাগনেসিয়াম টেট্রাপাইরোলের একটা জাতক তৈরি করে কী করবে এখানে কী হবে কিছু অংশ কী করবে তোমার ক্লোরিন সংশ্লেষণে ব্যবহৃত হবে, কিছু হবে কী হবে তোমার কিছু অংশ ক্লোরিন সংশ্লেষণে ব্যবহৃত হবে এবং অব্যবহৃত যে তোমার যে জাতকটা তৈরি হলো অব্যবহৃত কিছু কী হবে তোমার ম্যাগনেসিয়াম পাইরোলেট অব্যবহৃত কিছু অংশ এটা কী হবে আলোক শক্তি শোষণ করে। এখানে দেখো পয়েন্টটা দেখো, যখন আমি আলফা অ্যামাইনো লেভনিক অ্যাসিডটা ব্যবহার করছি তখন সে কী করছে একটা জাতক তৈরি করছে। ওই জাতকটা দুইটা প্রান্ত তৈরি হয়েছে, ওই যে দুইটা প্রান্ত যে পয়েন্টটাতে তৈরি হলো সেই পয়েন্টটাই হচ্ছে তোমার কি ওই টিএলবি মানে ক্ষতিকর প্রান্তীয় মান। ওই একটা প্রান্ত কি হচ্ছে তোমার একটা অংশ করছে ক্লোরিন সংশ্লেষণে ব্যবহার করছে একটা অংশ, আর একটা অংশ কি করতেছে আর একটা অংশ সেই অংশটা কি করছে তোমার সেই অংশটা তোমার হচ্ছে জারণ ইয়ার মাধ্যমে ক্লোরিন সংশ্লেষণ করে বা আলোক শক্তির মাধ্যমে সে কী করতেছে অক্সিজেন তৈরি করতেছে, মানে সিংলেট অক্সিজেন তৈরি করতেছে। সে কী করতেছে তোমার সিংলেট অক্সিজেন তৈরি করে। কী তৈরি করে সিংলেট অক্সিজেন তৈরি করে। এই যে এই সিংলেট অক্সিজেনটা আছে এই সিংলেট অক্সিজেনটা যে তৈরি করে তাহলে আমরা এখানে কী কী ব্যবহার করতেছি আলফা অ্যামাইনো ল্যাভনিক অ্যাসিড, আর জাতকটা যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম পাইরোলেটের একটা জাতক তৈরি হচ্ছে। এখানে কি তোমার একটা অংশ ক্লোরিন সংশ্লেষণে ব্যবহার হচ্ছে আর একটা যে অংশ থাকছে অব্যবহৃত সেই অংশটা কী হচ্ছে আলোক শক্তি শোষণ করে সিংলেট কী তৈরি করছে অক্সিজেন তৈরি করছে। এই অক্সিজেনটা জারণ প্রক্রিয়ার মাধ্যমে জারণ বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে তোমার কি উদ্ভিদে যে পর্দাটা থাকে সেই পর্দা ভেদ করে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনকে ধ্বংস করে দিচ্ছে। কি করে দিচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনকে ধ্বংস করে দিচ্ছে। ওই প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড ধ্বংস করার মাধ্যমে কি হচ্ছে তোমার ওই যে উদ্ভিদটার জীবন নাশ ঘটাচ্ছে, উদ্ভিদটার কি হচ্ছে তোমার মৃত্যু বা জীবন নাশ ঘটাচ্ছে। তাহলে দেখো প্রান্তীয় মান হচ্ছে যে কোনটা তোমার অব্যবহৃত অংশটা হচ্ছে কি তোমার অব্যবহৃত অংশ থেকে একটা আমার সক্রিয় কি হচ্ছে সিংলেট অক্সিজেন তৈরি হচ্ছে। সেই সক্রিয় সিংলেট অক্সিজেনটা উদ্ভিদের উপরে ক্রিয়া করে কী করছে উদ্ভিদটার প্রাণ নাশ ঘটাচ্ছে। এই যে লাস্ট ফিনিশিংয়ে এসে বা শেষ মুহূর্তে এসে যে ওই সিংলেট অক্সিজেনটা যে বিভিন্নভাবে উদ্ভিদের প্রাণ নাশ ঘটাচ্ছে মানে প্রান্তীয় পর্যায়ে এসে তাকে মৃত্যুটা ঘটাচ্ছে বলে তার নাম হবে কি ক্ষতিকর প্রান্তীয় মান অথবা হচ্ছে টিএলভি, অথবা কী হবে তোমার ক্ষতিকর প্রান্তীয় মান অথবা হচ্ছে টিএলভি। তাহলে আমরা টিএলভি এখানে আমরা দুইটা টার্ম জানলাম, একটা হচ্ছে কি টিএলভি কি বা ক্ষতিকর প্রান্তীয় মানকে ওইটার আমরা সংজ্ঞাটা জানলাম এবং উদাহরণ হিসেবে আমরা কাকে ব্যবহার করলাম আলফা অ্যামাইনো ল্যাভনিক অ্যাসিড। তোমরা যদি আলফা না ডেল্টা, তাহলে তুমি যদি লেখা নেয় আমরা লিখে নিতে পারি ডেল্টা অ্যামিনো LEVALI লিভাইন অ্যাসিড। আর যেটা জাতক তৈরি করে জাতকটা হচ্ছে ম্যাগনেসিয়াম টেট্রাপাইরোলেট, ম্যাগনেসিয়াম টেট্রাপাইরোলেট জাতক তৈরি করে। তাহলে এখানে আমার এটা হচ্ছে তোমার পেস্টিসাইড হিসেবে ব্যবহার করবো হচ্ছে আলফা অ্যামিনো ল্যাভনিক অ্যাসিড আর হচ্ছে ম্যাগনেসিয়াম টেট্রাপাইরোলেট কী করবে তোমার একটা কী করবে জাতক তৈরি করবে। এখানে আমরা হচ্ছে যদি গ্রাফিক্যালি দেখাই গ্রাফিক্যালি আমরা কি দেখাতে পারি দেখো একটু, যদি গ্রাফিক্যালি আমরা দেখাই এইখানে দেখো এলডি মানে কিন্তু আমরা অলরেডি জেনেছি এলডি মানে কি আমরা জেনেছি কি LD 100। LD মানে কি জীবাণুর গুরুত্বপূর্ণ মাত্রা 25, এখানে 50 হবে 75, এখানে হচ্ছে 100। এখানে পার্সেন্টেজ অফ মোরালিটি দেখো লিথাইল ডোজের মানগুলো দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হবে। পার্সেন্টেজ মানে এখানে ফিগারটা কি হবে পার্সেন্টেজ মোরালিটি plotted
দেখা যাবে কিনা, অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট কি, রাইজিং ডোজ, against rising dose of toxic agent, dose of toxic agent। দেখো এখানে তোমার যে কাজটা হবে এইভাবে যাবে গ্রাফটা, LD50। দেখো টক্সিসিটি মানে ক্ষতিকর প্রান্তীয় মান। ক্ষতিকর প্রান্তীয় মানটা হচ্ছে তোমার একেবারে শেষ মানটা, যে মানটার মাধ্যমে একেবারে উদ্ভিদটা ধ্বংস হয়ে গেল। LD50, LD50 মানে আমরা জানি কি লিথাইল ডোজ। লিথাইল ডোজ 50 মানে কি, লিথাইল ডোজ 50 মানে হচ্ছে যখন যে উদ্ভিদকুল বা প্রাণীকুলের মধ্যে আমি অ্যাপ্লাই করব তার 50% ধ্বংস হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে LD50। এখন থেকে এখানে আছে কি LD100। LD100 মানে কি শতকরা যখন 100% তোমার হয়েছে ধ্বংস হয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে LD100 কথা বলা হয়েছে। এবং LD100 এর ক্ষেত্রে আমরা যে মানটা পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে TLV অথবা হচ্ছে থ্রাইসহোল্ড, এর ক্ষতিকর প্রান্তীয় মান। এখানে হবে কি, এটা হচ্ছে থ্রাইসহোল্ড, থ্রাইসহোল্ড ভ্যালু। থ্রাইসহোল্ড কেন, দেখো এই বিন্দুতে এসে কিন্তু তোমার হয়ে গেল কি অব্যবহৃত যে জাতকটা তৈরি করলো, সেই জাতকটাই কিন্তু পরে কি হলো তোমার অ্যাক্টিভিটি বাড়িয়ে তারপরে কিন্তু উদ্ভিদটাকে একেবারে শেষমেশ কি করলো, উদ্ভিদটাকে একেবারে জীবন নাশ বা কি করে দিল, ধ্বংস করে দিল। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, পারসিস্টেন্স টাইম, এবং জানলাম হচ্ছে TLV। এখান থেকে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ। আমাদের টক্সিসিটি অফ পেস্টিসাইড আমরা যেগুলো পড়লাম, এখান থেকে আরেকটা জিনিস সহনীয় মাত্রা, অসহনীয় মাত্রা। আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা পড়তে হবে, ছক আকারে তোমাদেরকে আমি অলরেডি এটা পড়িয়ে ফেলেছি, যেমন জৈব ক্লোরিন, জৈব কার্বামেট, এগুলো প্রত্যেকটারই যখন বিষাক্ততার মানদণ্ড পড়েছি তখন কিন্তু আমরা LDর একটা ভ্যালু দিয়ে দিয়েছি, LDর একটা ভ্যালু দিয়ে দিয়েছি, এবং কোন পোকামাকড়ের জন্য সেই পেস্টিসাইডগুলো অ্যাক্টিভ সেগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আমি এখানে আর দিলাম না, তোমাদের ওইখান থেকে জাস্ট তোমরা হচ্ছে পেস্টিসাইডগুলো যখন সিনথেসিস করবা বা ডিটেলস ওগুলো ধর্ম বিষাক্ততা করবা, সেখান থেকে তোমার LDর মানটা নিতে হবে। ইভেন হচ্ছে তোমার কোন পেস্টিসাইডের জন্য আমরা LDর মানটা কত নেব, এবং কোন উদ্ভিদ এবং কোন প্রাণীগুলোর জন্য কত লাগবে, সেটা আমরা কিন্তু অলরেডি পড়িয়ে ফেলেছি। তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই থাক। খোদা হাফেজ, ভালো থেকো।